104 বছরের ইতিহাসে যা কেউ করতে পারেনি, যা ঘটেনি, সেই কর্মযোগ্য করে দেখিয়ে দিয়েছে, তাক লাগিয়ে দিয়েছে। কি অসাধারণ ব্যবস্থাপনা, ইমপ্রেসড সবাই। 104 বছর ইতিহাসে এরকম কোনো ঘটনা কেউ ঘটাতে পারে। আজকে একটি খুশির সংবাদ দেব, তবে খুশিটা কাদের জন্য এটা খুশির বার্তা হয়ে আসবে, ঈদের খুশি হয়ে আসবে, সেটা সরকারের জন্য খুশির খবর হবে নাকি সরকারের বিরুদ্ধে যারা আছে তাদের জন্য খুশির খবর হবে? ঠেলার নাম আব্বাজান, কি ঠেলা দিয়েছে কাকে, কে কাকে আব্বা ডাক দিলেন, এই বিষয়টা নিয়ে বিশ্লেষণ হবে। তাদেরকে আমরা অগ্রিম সেলুট দিয়ে রাখছি। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সাথে বেয়াদবি করলে বোল্ড আউট, ফিনিশ, লাইফ বরবাদ। এটা কোনো খারাপ বিষয় নয়, এটা খুব ভালো বিষয়। এটাকে আমরা আন্তরিক বিষয় হিসাবেই দেখছি এবং দেখব। কিন্তু উনি কইরা যাবে, উনি বাপের বেটা, উনি জিত দিবে না, উনি সাত গায়ে ফুয়া, উনি কোনো কিছু না করে এখান থেকে যায় বলে আপনারা যে আপনি করেন, যেভাবে সরকার চালাচ্ছে মেনে নিন, কোন রকম আন্দোলনে যায় না। আন্দোলনে গেলে আপনাদের নতুন ভাবে পরাজয়ের একটা গ্লানি মাথার উপরে এসে পড়বে। বাংলাদেশে বড় ধরনের কি কোনো ঘটনা ঘটতে চলেছে? বাংলাদেশ সরকার কি বাংলাদেশের যে তিন বাহিনী, সেই তিন বাহিনীর প্রধানকে সরিয়ে দিচ্ছেন, তিন বাহিনী প্রধানের পরিবর্তন করতে চাইছে প্রফেসর ইউনূস সরকার? এক চমকপ্রদ অফার আন্তর্জাতিক স্তরকে চমকে দিয়েছে। তিনি ভারতকে কি অফার করেছিলেন? 3টে নতুন অফার দিয়েছে ভারতকে, যা ভারত যদি অ্যাকসেপ্ট করে। স্যার 5 বছর দালালদের কথা শুনবেন না। তারা মনে করে যে একটা ভালো মানুষ দরকার, যে মানুষ ভালোভাবে দেশটা শাসন করবে। আসসালামু আলাইকুম দর্শক, ভিডিওর শুরুতে কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ আপনারা দেখেছেন। ভিডিওগুলো দেখেই বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে বলবো না টেনে একটু ধৈর্য ধরে সবগুলো ভিডিও আপনারা দেখবেন। তো চলুন প্রিয় দর্শক, কথা বাড়াবো না, সরাসরি মূল নিউজে চলে যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি। ইউনূস এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ ব্যক্তি, তার অনেক ধরনের ঝুঁকি আছে, সে কথা বলাই বাহুল্য। আমি তো বলবো যে হাসিনা যতই নাটক করুক তার নিরাপত্তা নিয়ে ডক্টর ইউনূস সবচেয়ে বেশি ঝুঁকিতে আছেন এই মুহূর্তে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে। সেজন্যই এই বিষয়টি আমাদের চোখে পড়ায় আমরা বিষয়টি নিয়ে আমি একটা অনুষ্ঠান করেছিলাম। আমি যদি আপনাদেরকে সেখানকার একটু ফুটেজ যদি দেখাই, বেশ বেসামাল, বেশ এলোমেলো এলোমেলোভাবে ডক্টর ইউনূসের যেই বয়স, ওনার যে শারীরিক সক্ষমতা, কেউ যদি ওনার হ্যান্ডশেক করতে যে হাতের আঙুলে একটা চাপ দেয় এবং যদি ব্যথা পান, সেটিও আসলে বাংলাদেশের জন্য এই মুহূর্তে একটি সমস্যার কারণ হয়ে দাঁড়াবে, কারণ তিনি ঠিক মতো কাজ করতে পারবেন না, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বেন। তো সেই জায়গাটায় এই অনুষ্ঠানটি তখন করা হয়েছিল ডক্টর ইউনূসের নিরাপত্তার শিথিলতা। তো আমরা দেখলাম যে এবার ঈদুল আজহার পরবর্তী যেই শুভেচ্ছা বিনিময় জনগণের সাথে, সেই জায়গাটায় অনেক আমূল পরিবর্তন হয়েছে। যেহেতু সমালোচনার জায়গায় সমালোচনা আমরা করেছি, কিন্তু যেহেতু উন্নতি হয়েছে সে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এবার ঈদুল আজহার যদি ফুটেজটা আমরা দেখি, যথাযথ নিরাপত্তা বলয়ের ভিতরে দালালদের কথা শুনবেন না স্যার, দালালদের কথা শুনবেন না স্যার, দালালদের কথা শুনবেন না স্যার। অর্থাৎ এবার ডক্টর মোহাম্মদ ইউনূসকে কেন্দ্র করে যে 3 স্তরের, আপাত দৃষ্টিতে যেটি মনে হচ্ছে 3 স্তরের যে নিরাপত্তা বেষ্টনী দেওয়া হয়েছে, সেটি আমূল পরিবর্তন কম্পেয়ার টু ঈদ উল ফিতরের ঈদ জামাতের পরে শুভেচ্ছা বিনিময়ের সাথে। তো সেই জায়গাটি আমরা অ্যাপ্রিশিয়েট করি। আমরা ধন্যবাদ জানাতে চাই স্পেশাল সিকিউরিটি ফোর্স এবং প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট পিজিআর এর সদস্যদের। নিশ্চয়ই তারা বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে আমূল পরিবর্তনটি এসেছে। আমরা চাই যে ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন মানুষ। বাংলাদেশে আমরা আসলে সরকার পরিবর্তন চাই না, আমরা চাই সিস্টেমের পরিবর্তন। যে সিস্টেমের পরিবর্তনের জন্য গত জুলাইতে আমাদের ছাত্র জনতা যেভাবে অকাতরে জীবন দিয়েছে, যেভাবে আহত হয়েছে, পঙ্গু হয়েছে, যেভাবে এখনো হসপিটালে কাটাচ্ছে, তাদের সেই আহাজারি এখনো থামেনি, রক্তের দাগ এখনো শুকায়নি। কিন্তু এখনই আমরা নানা রকমের বাংলাদেশের যে পুরাতন রাজনীতি, সেই রাজনীতির অনেক খেলা আমাদের সামনে আসছে। এখানে একজন দর্শক একজন
সাধারণ মানুষ বলছিলেন ডক্টর ইউনূসকে যে দালালদের কথা শুনবেন না স্যার, 5 বছর আপনাকে চাই। তো 5 বছর চাওয়া বা না চাওয়ার কোনো বিষয় আমার কাছে নাই, যে আমি কোনোভাবেই অনির্বাচিত কোনো সরকারকে 5 বছর চাই না। কিন্তু আমি চাই যে একটি গুণগত পরিবর্তনের পরে একটি নির্বাচন হোক। ইতিমধ্যে ডক্টর ইউনূস গত 2 দিন আগে জাতির উদ্দেশ্যে ভাষণে আগামী এপ্রিল 2026-এ একটি নির্বাচনের একটি সম্ভাব্য সময়ে ঘোষণা করেছেন। সেটি নিয়েও নানা আলোচনা সমালোচনা চলছে। বিএনপি ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছে, জামাত এবং এনসিপি স্বাগত জানিয়েছে। সো একটি জটিল পরিস্থিতির দিকে আমার কেন যেন মনে হচ্ছে আমার বাংলাদেশ যাচ্ছে। এবং ইতিমধ্যে আমরা অনলাইনে দেখছি, বেশি না, হাতে গোনা 8-10 জন নানাভাবে, ধরেন আমি, ইলিয়াস হোসেন পিনাকি, আমাদের প্রত্যেককে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, নানাভাবে ঝাঁপিয়ে পড়েছেন। তো যারা করছেন আমি একটু বোঝার চেষ্টা করলাম, বা আমার টিম থেকে একটু খোঁজ নিল যে কারা কারা করছেন, কি করছেন। তো এগুলো করে আমরা যেটা বুঝতে পারছি যে এক ধরনের যেটা এগুলো এক ধরনের আওয়ামী কৌশল। আওয়ামী লীগ নানাভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছে, নানাভাবে গালাগালি করছে। সেই ধারা এখনো বহাল, বা সেই ধারা আবারও নতুন করে শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যে উল্লেখযোগ্য 2-3 জনের কথা না বললে না, আমি কারণ নাম বলবো না। কারণ এর মধ্যে এক টাকলু ভাই আছে, ওই টাকলু ভাই ধরেন নাইট ক্লাবের দারোয়ানের চাকরি করে। সেই দারোয়ানের চাকরি করতে যেয়ে ধরেন সে এক মহিলাকে হয়রানি করে, সেটি নিয়ে মামলা মোকদ্দমা বহু কিছু। আরেক টাকলু ভাই বিএনপির নামে যে পরিমাণ চাঁদাই পর্যন্ত খেয়েছেন মানে বলাই বাহুল্য, এবং সব চাঁদা মিডিয়া খাত থেকেই তার খাতে এখনো জমা হচ্ছে। এবং তার একটা বাহিনী আছে, সেই বাহিনীর 7-8 জনকে সে লাগিয়ে দিয়েছে। আমি যদি বলি আমার বিপক্ষে, বা আমরা যারা একটু পজিটিভলি দেখতে চাচ্ছি যে সিস্টেমের পরিবর্তনের পক্ষে যে আমরা যারা কথা বলছি, তড়িঘড়ি নির্বাচনটা না করে একটু ধীরে করার কথা বলছি, তাদেরকে নানাভাবে কালার দেওয়া হচ্ছে। আরেক পণ্ডিত, তার ধরেন 2-3টা পাসপোর্ট, 2-3 পাসপোর্টের 2-3 জায়গায় 2-3টা বাপের নাম। তো আমি আসলে কখনো কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি না, অর্থাৎ আমার চ্যানেল থেকে এই পর্যন্ত কাউকে একেবারে ব্যক্তিগত আক্রমণ করেছি কোনো নজির সম্ভবত নেই। আমি করতে চাই না। আমি চাই যে আমার যে কাজ সেটি আমার দেশের জন্য, সেটি আমার বাংলাদেশের মানুষের কল্যাণের জন্য, এবং আমি কখনোই আশাহত হই না। বিশেষ করে আপনারা যদি বলেন যে 24 জানুয়ারির যে নির্বাচন, হাসিনার সর্বশেষ নির্বাচন, সেই নির্বাচনের পরেও অনেকে বলার চেষ্টা করেছিল অনেক হয়েছে ভাই, এবার থামেন, আর লাভ হবে না, কেন এত সময় নষ্ট করতেছেন, কেন এগুলো করছেন। তো ইনশাল্লাহ আমি কখনো আশাহত হই না, আমি কখনো নিরাশ হই না, নিশ্চয়ই ভালো কিছুই হবে। তবে এখন ডিসেম্বর থেকে জুন থেকে নির্বাচন আসছে এপ্রিলে, সেটি মানছেন না প্রধান দল বিএনপি, এবং অনেক রকমের বক্তব্য আসছে। চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস নাকি তার ভব্যতার সীমা অতিক্রম করে গেছেন। আমি অবশ্যই বুঝতে পারছি না ভব্যতার সীমা কোনটা, কোন সীমার কথা বলছেন। তো নানা রকমের সেই পুরাতন রাজনীতির মারপ্যাচ আবার শুরু হয়েছে। তো আমি জানি না সামনে কি হবে। তবে আপাত দৃষ্টিতে আপনারা যা দেখছেন, আমরা যা দেখছি, আমার মনে হয় যে সেটি শেষ দেখা নয়। পর্দার অন্তরালে, বিহাইন্ড দ্য সিন এখনো অনেক কিছুই বাকি আছে। সেই জায়গাগুলো যদি সকল রাজনৈতিক দল বোঝে, সেটি দেশের জন্যই কল্যাণ হবে। আর যদি না বোঝে, তাহলে কারোরই কিছু করার থাকবে না, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। কারণ সুযোগ সন্ধানের অপেক্ষায় আছে আওয়ামী লীগ, পতিত আওয়ামী লীগ, পলাতক হাসিনার নির্দেশনায়, এবং তাদের যে পরিমাণ অবৈধ অর্থ তারা পাচার করে বিভিন্ন জায়গায় সঞ্চয় করে রেখেছে, তারা কিন্তু সেই টাকা অকাতরে খরচ করছে। তো সেই জায়গাটায় সবকিছু মিলিয়ে কি দাঁড়াবে, এটা বাংলাদেশের মানুষই ঠিক করবে। কারণ বাংলাদেশের মানুষের উপরে পূর্ণ আস্থা এবং বিশ্বাস অন্তত আমার এখনো আছে। তারা সবসময় অত্যন্ত সাহসীভাবে ন্যায়ের পক্ষেই অবস্থান নেবেন। আর ডক্টর ইউনূসের প্রতি আমি একটু বলতে চাই যে গত 10 মাসে ডক্টর ইউনূস যেভাবে সরকার চালাচ্ছেন, সেটি কোনোভাবেই আমার অন্তত পছন্দ হয়নি, হচ্ছে না। এটি আমি বিভিন্নভাবে বলেছি, এবং আমি বলেছি যে ওনার উপদেষ্টা পরিষদ থেকে কমপক্ষে 15 জনকে ঘাট ধরে বের করে দিতে, এবং আমি বলেছি ডক্টর ইউনূস ছাগল দিয়ে হাল চাষ করার চেষ্টা করছেন। এই নেটিজনরা বলতেছে, এই দুর্ভোগরা বলতেছে চট্টগ্রাম বন্দর দিয়ে দিলে আমাদের নিরাপত্তার হুমকি। আরে ভাই, বন্দরে কিসের নিরাপত্তার হুমকি? আপনারা যে এয়ারপোর্ট দিয়েছিলেন একবার, শেখ হাসিনা যখন এয়ারপোর্ট দিয়ে দিছিল ব্রিটিশদের কাছে লাগেজ হ্যান্ডেলিংয়ে, তখন নিরাপত্তা হয়নি আপনাদের? তখন তো কেউ কোনো কথা বললেই, হাসিনার মুখের মধ্যে ছিলেন, কিচ্ছু করলে আমি হিসাব করতেছে, এই সমস্ত কথাবার্তা বলে বেড়াইতেছেন আপনারা। কিসের নিরাপত্তা? আপনারা জানেন বন্ধুরা, আপনাদেরকে একটা ভিতরের কথা বলি। এই যে চিটাগাং পোর্টে প্রতিদিন 200 কোটি টাকার লেনদেন হয়, শুধু ঘুষ বাণিজ্য, এই মাল লোডালোড করা নিয়ে, এইগুলা বন্ধ হবে। ইউনূস স্যার এইগুলা বন্ধ করছেন। ইউনূস স্যার এনবিআর কি করছে আপনারা জানেন? এনবিআর কি করছে? উনি যে ভালো ভালো কাজগুলো করছে, এর মধ্যে এনবিআর একটা ফ্যাক্টর। এনবিআর কি নিয়ম ছিল আগে, যে এনবিআর কর্মকর্তা এসে আমার ট্যাক্স ফাইল দেখবে, দেখে উনি আমাকে, আমার ট্যাক্স ফাইল দেখে আমাকে বলবে তোমার গভর্নমেন্টকে 10 লক্ষ টাকা ট্যাক্স দিতে হবে। আমি বলতে আরেকবার বলছিলাম, আমাকে আবার মনে করে দেই। তখন আমি সেই এনবিআর অফিসারকে বলবো, ভাই 10 লক্ষ টাকা ট্যাক্স ফেলেন না, 1 লক্ষ টাকা ট্যাক্স ফেলেন, 2 লক্ষ টাকা আপনি নেন, 3 লক্ষ টাকা আমাদের রফা করে ফেলান। এই চলছিল এনবিতে, এই চলছিল এনবিআরে।
সেটাকে ইউনুস স্যার নতুন নিয়ম করছে যে যিনি ট্যাক্স ক্যালকুলেশন করবে সেই অফিসার করে চলে যাবে, সে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার বলে যাবে আমাকে আপনার 10 লক্ষ টাকা ট্যাক্স হয়েছে, উনি চলে যাবে, ওনার কোনো কাজ নাই। তারপরে একজন ফাইন্যান্স অফিসার আসবে যিনি আমার কাছে ট্যাক্সটা আদায় করবে, উনি কিন্তু তখন ঘুষ খেতে পারবে না, কারণ তাহলে আবার দুজনকে ঘুষ দিতে হইব, দুজনের ফাইলে মিলতে হবে, পেজকে লেগে যাবো, যার জন্য ইউনুস স্যার এনবিআর কে ভাগাভাগি করতেছে, এর জন্য এনবিআর লোকজন স্ট্রাইক করতেছে, মানে ভালো কাজ করতে দিবে না, করতে দিবে না। কিন্তু উনি কইরা যাবে, উনি বাপের বেটা, উনি জিত দিবে না, উনি সাত গায়ে ফুয়া, উনি কোনো কিছু না করে এখান থেকে যাই বলে আপনারা যে আপনি করেন। আর আপনাদের বলতেছি যারা গ্যাঞ্জাম লাগাইতে চাইতেছেন যে ইউনুস স্যার ওয়াকার সাহেবের সাথে চ্যালেঞ্জ দিয়া তার কথা শুনলো না, ওয়াকার সাহেবের উত্তেজিত করতেছেন, ওয়াকার সাহেবের বলতেছেন যে আপনাকেও তো মানলো না, তাহলে বলতেছে এই সমস্ত বন্ধ করেন, মানে পাবলিকের পিটানি খাইয়া উত্তর থাকতে হসপিটালে কথাটা মনে রেখে, কারণ জনগণ শান্তি চায়। আজকের ভাষণের পরে জনগণ খুশি, ঠিক আছে ভাই, আপনি চাইছিলেন ডিসেম্বরে, উনি বলছিলেন জুনে, আসছে এপ্রিলে, এইটাও যদি না মানেন আসেন আন্দোলনে। আন্দোলনে আসলে একটা কথা মনে রেখেন, বিএনপির জন্য বলতেছি, আপনি যদি এখন আন্দোলন করেন বাংলাদেশের আবহাওয়ার জনগণ আপনাদের বিরুদ্ধে মাঠে নামবে, কারণ আন্দোলন কেউ চায় না। বেসিক্যালি ইউনুস স্যার কাদেরকে বলছে প্রতিহত করতে? এই বদমাইশ গুলা বলছে, যে বদমাইশ গুলা ঘুম থেকে ওইটাই কারণে অকারণে ইউনুস স্যারের বদনাম করে মানুষের ভুল তথ্য দিয়া কন্টেন্ট বানায়, এদেরকে প্রতিরোধ করতে বলছে, এদেরকে বলছে এদেরকে প্রতিরোধ করেন, এদেরকে আমাদের সবার প্রতিরোধ করতে হবে, কারণ আমরা এমন কোন খবর জানতে চাই না ভাই যেটার মধ্যে কোনো ভিত্তি নাই। বাংলাদেশ সে আগের বাংলাদেশে ফেরত আসবে না, আমরা পাবো নতুন একটা বাংলাদেশ, যে বাংলাদেশের জন্য এই বাংলাদেশের অনেক আবাল বৃদ্ধ বনিতা ছাত্র শ্রমিক নিজের জীবন আত্মহত্যা দিছে, তাদের লাশের উপরে দাঁড়াইয়া কেউ রাজনীতি করেন না, সেই রাজনীতি কখনো আপনাদের মঙ্গল টেনে আনবে না, আপনারা অতলে ডুবে যাবেন। সুতরাং যেভাবে সরকার চালাচ্ছে মেনে নিন, কোন রকম আন্দোলনে যায় না, আন্দোলনে গেলে আপনাদের নতুন ভাবে পরাজয়ের একটা গ্লানি মাথার উপরে এসে পড়বে। ঈদের আমেজের মাঝে আজকে দালালদের কথা শুনবেন না স্যার, 5 বছর আপনি ক্ষমতায় থাকবেন স্যার, এই বলে চিৎকার কে করেছে? বাংলাদেশের জনগণ করেছে, বাংলাদেশের ভোটাররা করেছে। জাতীয় ঈদগার মাঠে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যখন নামাজ শেষ করে হেঁটে উনি যখন গাড়িতে উঠবেন, দুনো পাশ থেকে মানুষের আত্মচিৎকার, স্যার 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 আপনি 5 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকবেন স্যার, আপনি দালালদের কথা শুনবেন না স্যার, দালালদের কথা শুনবেন না স্যার, এই আত্মচিৎকার জাতিরা আজকে শুনতে পেয়েছেন জাতীয় সকল মিডিয়াতে। ডক্টর ইউনুস স্যার ওর সাথে সাথে ঈদ মুবারক বলে এভাবে দুইটা হাত করে দেখিয়েছেন উনি, যে এরকম ভাবে ঐক্যবদ্ধ হয়ে 2 হাত একসাথে করে শক্ত অবস্থায় আপনারা দাঁড়ান। জনগণকে উনি দেখিয়েছেন এই 85 বছর বয়সে কিভাবে ঐক্যবদ্ধ থাকতে হবে ভারতের বিরুদ্ধে। দালাল বলতে বাংলাদেশের কোনো মানুষকে আমি দালাল বলতে চাই না, দালাল হলো ভারতীয় দালালদের বিরুদ্ধে এরকম ঐক্যবদ্ধ শক্ত থাকার কথা আহ্বান জানাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আজকের জাতীয় ঈদগায়। ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আজকের জাতীয় নামাজে যেইভাবে মানুষের সামনে গিয়ে মানুষের ভালোবাসা পেয়েছিলেন, সেই রকম ভাবে গত 2 মাস 10 দিন আগে রমজানের ঈদের জামাতে একইভাবে উনি সেই ভালোবাসা জনতার পেয়েছিলেন। সেদিন উনি জনতার সাথে মিশে গিয়েছিলেন, হাত মিলিয়েছিলেন ঈদের জামাতে। তারপরে ডক্টর পিনাকি ভট্টাচার্য সহ বিভিন্ন জন বলেছেন যে এরকম নিরাপত্তাহীনতায় পাবলিকের ভিতরে ডক্টর ইউনুস স্যারকে ছেড়ে দেওয়া ঠিক হয় নাই। এবার আমরা দেখতে পেলাম যে সেনাবাহিনীর একটি চৌকস দল নিরাপত্তায় ছিলেন ওনার, এবং সেনাবাহিনীর নেতৃত্বেই উনি হেঁটে গিয়েছেন একটু ডিস্টেন্স রেখে, হাত তুলে তুলে এভাবে ঈদ মুবারক বলেছেন, আর জনগণকে বলেছেন আপনারা এরকম 2 হাতকে শক্তিশালী করে শক্ত অবস্থায় দালাল চক্র যাদের কথা জনগণ বলছে তাদেরকে আবার জনগণকে বুঝাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার, সবাই যেন ঐক্যবদ্ধভাবে দালাল বিরোধী বাংলাদেশ করতে পারে। দালাল বিরোধী বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন হয়, যে নির্বাচনের ঘোষণাটা উনি ঈদের আগের রাতে দিয়েছেন যে আগামী এপ্রিল মাসের শুরুতেই হবে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন। তাহলে এপ্রিলে যদি জাতীয় সংসদ নির্বাচন হয়, এর আগে কি হবে এই নিয়ে আজকে আমি কিছুটা আলোচনা করব আপনাদের সাথে। প্রিয় দর্শক, আমি আজকে বলতে চাচ্ছি যে নির্বাচনী ট্রেনটা এভাবে নির্বাচন কমিশন চালু করবে কিনা, যে বাংলাদেশের ইউপি নির্বাচন থেকে শুরু করে মহানগর মেয়র নির্বাচন পর্যন্ত যতগুলা স্থানীয় সরকার নির্বাচন আছে, আগামী 10 মাসের মাঝে তারা আগামী 6 থেকে 7 মাসের ভিতরে সম্পূর্ণ সকল নির্বাচন শেষ করে দিবেন, এবং সর্বশেষ ট্রেনের গন্তব্যটা ঢাকা থেকে যদি কক্সবাজার ধরি তাহলে তারা চট্টগ্রাম পর্যন্ত শেষ করে ফেলবেন ট্রেনের গন্তব্য আগামী 6 মাসে, আর শেষের 4 মাস রাখবেন জাতীয় নির্বাচনের জন্য, এবং সেই হিসাবে আগামী 10 মাসে সারা বাংলাদেশের যত নির্বাচন আছে সকল নির্বাচন সম্পূর্ণ করবেন। এরই মাঝে বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়ে যাবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলা স্ব বিশ্ববিদ্যালয়ের বিসিরা তাদের যেই টিম আছে, বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পরিষদ যে আছে, সেই পরিষদের পক্ষ থেকে ছাত্র সংসদ নির্বাচনেরও প্ল্যান তৈরি হয়ে যাবে আগামী কয়েক দিনের ভিতরে। আমি মনে করি, আমি স্বপ্ন দেখি ছাত্র সংসদ তৈরি হয়ে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাদ্রাসা
ইউনিভার্সিটি সব জায়গায় ছাত্র সংসদ দিয়ে ছাত্রদের রিয়েল প্রতিনিধি, রিয়েল জাতীয় নেতা যারা হবে ভবিষ্যতে, তাদেরকে রাজনীতির জন্য এই প্রাইমারি লেভেল যেটা বিশ্ববিদ্যালয় কলেজের ছাত্র সংসদ, মাদ্রাসার ছাত্র সংসদ, সেখান থেকে যাতে করে তারা রাজনীতির একটি প্ল্যাটফর্ম, ন্যায় বিচার এবং ছাত্র সমাজের উপরে ন্যায়সঙ্গত কাজগুলা, দাবিগুলা আদায়ের জন্য কাজ করে যাবেন, সেই ছাত্র সংসদ ডাকসু থেকে শুরু করে রাকসু, বাকসু, চাকসু প্রত্যেকটা জায়গায় নির্বাচন হবে। এই ধরনের একটি প্রেডিকশন বা প্রত্যাশা আমি করছি। আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়িয়ে বলতেন, আমি তারেক রহমান এবং আমার মা খালেদা জিয়া আপনাকে সার্বিকভাবে সাহায্য করব বাংলাদেশকে পুনর্নির্মাণ করার জন্য, এটা করা আপনার জন্য কতটা লজিক্যাল আপনি কি তা জানেন? দেশের জনগণ বলে, যেখানে দেশের জনগণ বলে ভারতীয় মাল, আপনি আপনার প্রো বাংলাদেশি লিডারদের চোখে দেখেন না, আপনি চোখে দেখেন এই ভারতীয় মাল। তাদেরকে আপনি ভারতীয় মাল আমির খসরু মাহমুদ আপনার নেতা, ভারতীয় মাল সালাউদ্দিন আহমেদ আপনার নেতা, ভারতীয় মাল আব্দুল আউয়াল মিন্টু আপনার নেতা, ভারতীয় মাল রুমিন ফারহান আপনার নেতা। বাহ তারেক রহমান সাহেব, বাহ, ভালোই করছেন। জনগণ তো আপনার দরকার নাই, আপনি তো জনগণের রাজনীতি করেন না, আপনি ভারতের রাজনীতি করেন, আপনার ক্ষমতার রাজনীতি করেন, পয়সার রাজনীতি করেন। কারণ জনগণ তো আপনার হাসিনা পতনে আপনি যেতে পারেন না তারেক রহমান সাহেব। জনগণকে আপনার দরকার নাই, কারণ জনগণকে যদি আপনার দরকার থাকে, আপনাকে আমি পরামর্শ দিয়েছিলাম জনগণকে পুঁজি করে রাস্তায় নামুন। বিএনপি যদি আজকের 10 লক্ষ মানুষ নিয়ে গণভবনের সামনে দাঁড়িয়ে বলে চুপুর পদত্যাগ চাই, তারেক রহমান সাহেব 10 মিনিটে চুপুর পদত্যাগ করবে। বিএনপি যদি 10 লক্ষ লোক নিয়ে জাহাঙ্গীর গেটের সামনে গিয়ে বলে ওয়াকারের পদত্যাগ চাই, ওয়াকার পদত্যাগ করবে। বিএনপি যদি এই সিদ্ধান্তটা নিতে সমর্থ হয়, বাংলাদেশের অবিসংবাদিত নেতা হবেন আপনি তারেক রহমান, আপনার মা হবে অবিসংবাদিত নেতা। আপনারা এটা না করে সিদ্ধান্ত নিলেন ভারতের সমর্থন দরকার এবং সমন্বয়কারী হিসাবে মেনে নিলেন জেনারেল ওয়াকারকে। জেনারেল ওয়াকারের সমর্থন আপনাদের জন্য এত জরুরি? সালাউদ্দিনের মতো 2 টাকার এস আলমের এক কর্মচারীকে দিয়ে বরেণ্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে অসম্মান করার কথাবার্তা বলেন, এটা হচ্ছে আপনার রাজনীতি? রাজনীতি কি বুঝেন আপনি? রাজনীতির কি বুঝেন আপনি? What is your political philosophy? Do you have one? Really? বাংলাদেশের প্রাজ্ঞ বিজ্ঞ একজন রাজনীতিবিদ হলে 10 লক্ষ মানুষকে নিয়ে আপনি গণভবনের সামনে থাকতেন, 10 লক্ষ মানুষকে নিয়ে আপনি জাহাঙ্গীর গেটের সামনে থাকতেন, 10 লক্ষ মানুষ নিয়ে আপনি যমুনায় গিয়ে বলতেন ডক্টর মোহাম্মদ ইউনূস, I am offering my full cooperation to you to replace all of the stupid advisor. আপনি যদি 10 লক্ষ মানুষ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সামনে গিয়ে বলতেন আসিফ নজরুলকে সরিয়ে দেন, এইসব 2-4 জন ভারতীয় নপুংসককে সরিয়ে দেন, আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পাশে দাঁড়িয়ে বলতেন আমি তারেক রহমান এবং আমার মা খালেদা জিয়া আপনাকে সার্বিকভাবে সাহায্য করব বাংলাদেশকে পুনর্নির্মাণ করার জন্য, এটা করা আপনার জন্য কতটা লজিক্যাল আপনি কি তা জানেন? এটা করা আপনার জন্য কত বড় বাস্তবতা আপনি কি এটা বুঝতে পারেন? বুঝতে পারেন না। কেন বাস্তবতা আপনাকে আমি বলি, কেন জরুরি আপনাকে আমি বলি। গত 16 বছরে আপনার দল এবং আপনি চরমভাবে ব্যর্থ হয়েছেন স্বৈরাচার পতনে। আপনারা বলছেন বিএনপির লোকজনরা লক্ষ লক্ষ মামলা খেয়েছে, সেটা মামলা খেয়েছে আপনার জেলা ভিত্তিক বিচার উপজেলার নেতাকর্মীরা, আপনার কেন্দ্রীয় কমিটির কেউ তো গ্রেফতার হয় না, এরা গ্রেফতারের নাটক করছে। আপনি 16 বছরে আপনি আন্দোলন করে সফল হন নাই, কিন্তু এই মুহূর্তে তো আন্দোলনের কোনো ইস্যু নাই। ইস্যু একটা, ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতকে শক্তিশালী করা, বাংলাদেশের 90% মানুষের সেন্টিমেন্ট আবেগ ভারতকে প্রতিহত করা। আপনি ভারতকে প্রতিহত করার জন্য কেন মাঠে এসে জনগণকে নিয়ে চুপুর পদত্যাগ করাচ্ছেন না? 10 লক্ষ লোকজনদেরকে নিয়ে পল্টনে মিটিং করে কেন জাহাঙ্গীর গেটে গিয়ে বলেন না ওয়াকারকে পদত্যাগ করতে হবে, বিমান বাহিনী নৌবাহিনীর প্রধানকে পদত্যাগ করতে হবে? কেন বলতে পারেন না? কারণ একটা, আপনি ভারতের থ্রোতে ক্ষমতা চান, আপনি গণহত্যার বিচার চান না, জুলাই আগস্ট হত্যার বিচার আপনি চান না, আপনি বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের বিচার চান না, আপনি জুলাই সনদের বিপক্ষে, আপনি পুরানো সংবিধান, যে সংবিধানটা রচনা করা হয়েছিল মুজিব শেখকে গ্লোরিফাই করার জন্য, ওই সংবিধানের পরিবর্তন আপনি চান না। দেন আপনি চানটা কি? 20 কোটি জনগণের দুর্ভোগ? আপনি চানটা কি? বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাক? আপনার দল কি চায়? বাংলাদেশের মানুষের আলটিমেট ভোগান্তি? দ্যাটস হোয়াট ইউ আর আস্কিং ফর। তারেক রহমান সাহেব, আপনাকে নিয়ে যারা মাঠে নেমেছে, আপনার দোহাই দিয়ে তারা
দলের ভিতরে ভারত ভিত্তিক করাচ্ছে। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 104 বছরের ইতিহাসে যা কেউ করতে পারেনি, যা ঘটেনি, সেই কর্মযোগ্য করে দেখিয়ে দিয়েছে, তাক লাগিয়ে দিয়েছে। দর্শক, ঈদের আগের দিনের যে ক্রিয়েটিভ কালচারাল ফাংশন, মুসলিম সংস্কৃতিতে একটা এডিশন, সেই প্রাচীন স্বাধীন সুলতানি আমল বা অটোমান আমলে যে কালচারগুলো বিভিন্ন এম্পায়ারে ছিল, এম্পায়ারের বিভিন্ন প্রভিন্সে বা দেশে, সেগুলো রিভাইভাল হচ্ছে শিবিরের হাত ধরে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে উদ্দেশ্যে নবাব সলিমুল্লাহরা প্রতিষ্ঠা করেছিলেন সেটা ফুলফিল করছে শিবির। রবীন্দ্রনাথরা যে কারণে বিরোধিতা করেছিলেন সেই বিরোধিতার জায়গাটা শিবির একদম মানে খেয়ে দিয়েছে। এত বড় কালচারাল রেভলিউশন শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে, এটা অন্য কোথাও ঘটলে আমি এত সিরিয়াস ছিলাম না, ঢাকা বিশ্ববিদ্যালয় করেছে। এভাবে মুসলিম সংস্কৃতি চর্চা এবং এত সার্বজনীন, এত বিগ বাজেটে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় 104 বছরের ইতিহাসে কেউ পারেনি। দর্শক, এই কোরবানির ঈদের আগের দিন সন্ধ্যা থেকে শিবির শুরু করেছে গরু মিছিল। আমি আগেও বলেছি যে ওখানে মিছিলে গরু ছিল 2টা, এর মানে কি শিবির 2টা গরু দিয়েছে? না, শিবির এটা বলে নাই, এখনো শিবির বলতে রাজি না যে কয়টা গরু দিয়েছে। তারা বলছে যে এটা যেহেতু শুভাকাঙ্ক্ষীদের দান, এটা ইবাদত, এই কারণে কয়টা গরু এগুলো বলে আমরা ভাব দেখাতে চাই না। কিন্তু আমি বিশ্লেষণের সুবিধার্থে কিছুটা ইশারা ইঙ্গিত আপনাদেরকে দিই, কমপক্ষে 34টা, এটা আপনি ধরে নেন। এরপরে কিন্তু মিছিলে কিন্তু গরু দেখিয়েছে 2টা, এবং আরো রিজার্ভ আছে যত লাগবে। যদি এখানে 10,000 20,000 লোকও শিবিরের যে মেজবান ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 জায়গায়, কার্জন হল এবং মসজিদ হল মাঠে, যদি এই মেজবানের 20,000 লোক আসতো, শিবিরের রিজার্ভ ছিল। একদিকে গরু কাটা হয়, আর একদিকে রান্না করা হয়। কি অসাধারণ ব্যবস্থাপনা! ইমপ্রেসড সবাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গিয়েছে তাদের ছেলে মেয়ে পরিবার নিয়ে, স্টাফরা গিয়েছে। তারা বলছে যে এখানে অনেক বছর, 30 বছর, কেউ 25 বছর চাকরি করে এত সুন্দর এই ঢাকা বিশ্ববিদ্যালয় কখন দেখিনি। অমুসলিম শিক্ষার্থীদের জন্য আলাদা খাসির ব্যবস্থা করেছে, যদিও এই এনসিপির যে ছাত্র সংগঠন এরাও কিছুটা করেছে না, এদের তো সক্ষমতা নেই, কিন্তু শিবিরের কাছে সবাই এসেছে, শিবিরটা খেয়েছে, উৎসব করেছে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে খাওয়াটা মূল নয়, এটা একটা উৎসব। ফরহাদ একটা কথা বলেছে যে মরুভূমিতে এক ফোঁটা বৃষ্টির মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুনশান নীরবতা থাকে ঈদে। আমি ব্যক্তিগতভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকবার ঈদ করেছি, থেকেছি, পলিটিক্যাল কারণে হোক, যে কারণে হোক, বা পেশাগত কারণে হোক, ক্যাম্পাসে থেকেছি, হলে থেকেছি। নামাজ পড়ে এসে জাস্ট একটু খাওয়া দাওয়া, বিশ্ববিদ্যালয়ে খাওয়া দাওয়া, ঘুম আর ঘুম, বা যতটুকু কাজ ছিল ততটুকু। আর এখানে একটা উৎসব, পরিবার, ছেলে মেয়েদেরকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং এই গরমের কারণে কিংবা প্রতিকূল আবহাওয়ার কারণে অনেকে গ্রামে যাননি, তারা বিশ্ববিদ্যালয়ে থেকেছেন। তো ওখানে তারা কি করতেন? তারা নামাজ পড়ে এসে ঘুমিয়ে থাকতেন। স্টাফরা অনেকে কোরবানি দিতে পারে না, কিন্তু তারা এখানে মানে উৎসব, মেজবান, এবং খাবারের আইটেমটা কি, সবাই ইমপ্রেস। শিবির সব ওদের মাথাগুলো ঢুকে কিভাবে? নারীদের জন্য আলাদা কর্নার, পুরুষদের জন্য আলাদা কর্নার, একদিকে খাবার দেওয়া হচ্ছে, আরেকদিকে রান্না করা হচ্ছে, খাসি আছে, গরু আছে, এবং গোস্তকে আনলিমিটেড। বিশ্ববিদ্যালয় হল কর্তৃপক্ষ যে একটা প্যাকেট ধরিয়ে দেয় এরকম না, শিবিরে খাবার হয় আনলিমিটেড, যত খেতে পারেন, যত গোস্ত খেতে পারেন আপনি, একা 2 কেজি খেলেও কিছু বলবে না। এবং আলাদা বিভিন্ন ঝোল বা এই টাইপের আয়োজনও ছিল, ভুনাগোস্ত, একই সাথে হাড্ডি দিয়ে ডাল বা ঝোল টাইপের কিছু, বা গরুর পায়া, নেহেরি, এই টাইপের কিছু, অসাধারণ। শেষে কোল্ড ড্রিঙ্কসও ছিল। কত সুন্দর, খুব উৎসাহ, উদ্দীপনা, আনন্দের সাথে শত শত, হাজার হাজার বিশ্ববিদ্যালয়ের স্টাফ, শিক্ষক, শিক্ষার্থী, তাদের পরিবার সেখানে গিয়েছে, খেয়েছে। এবং শিবির যেটা করেছে, এটা 104 বছর ইতিহাসে এরকম কোনো মেগা আয়োজন ছিল না, কেউ করতে পারেনি। সবার হাতে কার্ড পৌঁছে দিয়েছে, যাদেরকে সরাসরি পায়নি অনলাইন কার্ড পৌঁছে দিয়েছে। এটা চিন্তা করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রায় 40,000 শিক্ষার্থী আনুমানিক, বা অলমোস্ট সবার কাছে দাওয়াত পৌঁছে দেয়া, কার্ড সহ। ঢাকা বিশ্ববিদ্যালয় 104 বছর ইতিহাসে এরকম কোনো ঘটনা কেউ ঘটাতে পারেন, শিবির ঘটিয়েছে। এর মানে শিবিরের দাওয়াত, শিবিরের কার্ড পায়নি এমন কোনো লোক নাই। মানে এখানে একটা কথা আমি আগে বলতাম যে বাংলাদেশে 2001 থেকে 2006 পর্যন্ত শিবিরের দাওয়াত পায়নি এবং ডেস্টিনির দাওয়াত পায়নি এমন কেউ নেই। ডেস্টিনির দাওয়াতি অ্যাপ্রোচ ছিল যুগের সর্বশ্রেষ্ঠ দাওয়াতি পদ্ধতি। তারা এতটা নসরবান্ধা ছিল, তাদের দাওয়াত কেউ গ্রহণ করুক বা না করুক, আপনি গালাগালি করলো, আপনাকে হাতে পায়ে ধরে হলো, যেভাবে হোক না গেল, আপনার কাছে 10 বার যাওয়ার প্রয়োজন হলো, ডেস্টিনি 2000 এর দাওয়াত তারা পৌঁছে দেবে আপনার কাছে। আমি ছিলাম ডেস্টিনির প্রচন্ড বিরোধী, ডেস্টিনির স্বর্ণযুগে, যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক আরিফিন সিদ্দিক, সাবেক সেনাপ্রধান, এরকম বিখ্যাত লোকজন, শেখ রেহানা, এরা ডেস্টিনিতে যেত, এরা ডেস্টিনি প্রচার করতো। তখন থেকে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গায় ডেস্টিনি প্রচন্ড বিরোধিতা করতাম। সেটা 2010 সালে পরেও, ধ্বংস হওয়ার আগে, স্বর্ণযুগে। কিন্তু তারপরও আমাকে যে কতবার তারা নিয়ে গিয়েছে তাদের অফিসে, আমাকে যে দাওয়াত দিয়েছে, বুঝিয়েছে, আমার অজান্তে তারা জানে যে আমি এটাকে হারাম বলেছি এবং অর্থনৈতিকভাবে নানান স্টুডেন্টস একদম এটা অপছন্দ করতাম, তীব্র বিরোধিতা করতাম। তারপর আমাকে যে কতবার তারা দাওয়াত দিচ্ছে ঠিক নেই। শিবিরের দাওয়াতি কাজ কিন্তু অনেকটা এরকম। শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবির সবার কাছে কোনো না কোনো ভাবে তাদের খাবার দাওয়াত, যে দাওয়াত, শিবিরের দাওয়াত, এটা সংগঠনের দাওয়াত, খাবার দাওয়াত, সামাজিক দাওয়াত পৌঁছে দিতে পেরেছে, এটা সত্যি ইমপ্রেসিভ। এটা বিশাল কর্মযোগ্য, অসম্ভবকে সম্ভব করা। এখন শিবির যে কাজটা করেছে, যে দায়িত্ব নিয়েছে, সাহস করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 40,000 শিক্ষার্থী, আরো স্টাফ মানে সব মিলে 40,000 ধরলাম, স্টাফ শিক্ষক 2000 শিক্ষক, আরো স্টাফ মিলে ওভারঅল নট মোর দেন 40,000। 40,000 মানুষও যদি আসে, কথার কথা 40,000 আসবে না এটা নিশ্চিত, কারণ একটা বড় অংশ বাড়ি বা বেশিরভাগই বাড়ি চলে গেছে। তো 40,000 যদি আসতো, শিবির তাদের দায়িত্ব নিতে পারতো। তাদের
প্রিয় দর্শক শ্রোতা, যে ভিডিওগুলো নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলো কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন। তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা। আপনাদের কি মনে হয়, কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে, সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন। আর হ্যাঁ, সবাইকে বলবো আমাদের এই চ্যানেল কিন্তু প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি। তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।